আমার সাথে এমন নোংরা কাজটা করতে আপনার একটুও বিবেকে বাঁধেনি, তাই না? শান ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হুম, একদম না। কেন করলেন আপনি এটা? আমি কালকে রাতে কতটা ক্লান্ত ছিলাম তার কোনো আইডিয়া আছে আপনার? তোমার যা কিছু হোক, আই ডোন্ট কেয়ার। এখানে আমি শান্তিতে ঘুমাতে পারছি না, আর তুমি শান্তিতে ঘুমাচ্ছ, এটা তো আমি হতে দিতে পারি না। অদ্ভুত তো, আপনি ঘুমাতে পারছেন না সেটা আপনার সমস্যা। আমি কি করতে পারি এতে? তুমি পারো নিজের শান্তি হারাম করে আমার মনে শান্তি এনে দিতে। বলেই আরাম করে সোফায় আচ্ছা হয়ে বসে রইল। রেগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ব্যাটা খচ্চর সকাল সকাল আমার গায়ে এক জগ ঠান্ডা পানি ফেলে দিয়েছে। হঠাৎ ঘুমের মধ্যে এমন হওয়াটা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তাই তাড়াতাড়ি উঠতে গিয়ে সোফা থেকে ধাম করে পড়ে গেলাম। কালকে সোফায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। একদিকে শীত করছে, অন্যদিকে ব্যথায় আমার কোমর ফেটে যাচ্ছে। আর সেখানে উনি বসে বসে সকাল সকাল আমাকে কীর্তন শোনাচ্ছে। এই ভেজা ড্রেস নিয়ে আর বসে থাকা যাচ্ছে না, তাই ফ্রেশ হওয়ার জন্য উঠতে যাব, তখনই মুখ থেকে বেরিয়ে এলো, ও মা! আমার ঘোঙ্গানি শুনে শান ভাইয়া এগিয়ে এসে বলল, হোয়াট হ্যাপেন্ড? আমি শান ভাইয়ার দিকে একবার তাকিয়ে বললাম, নাথিং। কিছু না হলেও এমন বাজে আওয়াজ করছো কেন? বাইরে থেকে মানুষ শুনলে কি ভাববে? কি ভাববে? তোমার মাথা স্টুপিড। কথাটা বলে উনি আমার পাশে থেকে উঠে আবার আগের মতো বসে রইল। উনি হঠাৎ আমাকে স্টুপিড কেন বলল? এখন কি ব্যথা পেলে প্রকাশও করতে পারবো না? হনুমান একটা। আমি ছোপাটা ধরে উঠে দাঁড়ালাম, তারপর শরীরটা একবার এদিক ওদিক ঘুরিয়ে নিলাম। সারা রাত ছোপায় শুয়ে পুরো শরীরটা একদম ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তুমি এত টেনশন ফ্রি আছো কি করে বলো তো? শান ভাইয়া হঠাৎ বলা কথাটা বুঝতে না পেরে আমি ওনার দিকে মিটমিট করে তাকালাম। শান ভাইয়া আমার তাকানো মানে হয়তো বুঝতে পেরেছে, তাই উনি আবার বলল, আমি কালকে রাতে থেকে একটা ভেবেই ঘুমাতে পারছি না যে আমি আমার গার্লফ্রেন্ডকে কি বলবো। সেখানে তুমি এত শান্তিতে ঘুমাচ্ছ কিভাবে? তুমি কি বলবে তোমার স্লো-কল্ড বয়ফ্রেন্ডকে? শান ভাইয়ের কথা শুনে বিড়বিড় করে বলল, বয়ফ্রেন্ড থাকলে তো ভাববো। কি বিড়বিড় করছো বলো তো? হ্যাঁ? উফ, ভাগ্যিস বুঝতে পারিনি। কী সব বলছো বলো তো? কি? হ্যাঁ? তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, না কিছু না। কিছু তো বলছো, সত্যি করে বলো, না হলে কি সেটা পরেই দেখতে পাবে, আগে বলো। শান ভাইয়াকে আমার দিকে এগুতে দেখি আমি একটু পিছিয়ে গেলাম, তারপর বললাম, বলছি আমার বয়ফ্রেন্ডকে কি বলবো সেটা আমার ব্যাপার, আপনাকে ভাবতে হবে না বলে ঘটঘট করে হেঁটে চলে গেলাম। উফ বাবা, যেভাবে ধরেছিল ঠিক উগলে নিত। আমার ট্রলি ব্যাগের কাছে গেলাম জামা বের করব বলে, হঠাৎ আমার হাতের দিকে চোখ যেতেই চমকে উঠলাম। কালকে রাতে তো এই হাড়টা কেটে গিয়েছিল, আমি তো কালকে ব্যান্ডেজ করিনি। তাহলে হাড়টা এত সুন্দর করে ব্যান্ডেজ কে করল? আমি কিছুক্ষণ বিস্ময় নিয়ে হাতের দিকে তাকিয়ে থাকলাম। তাহলে কি শান ভাইয়া? কিন্তু হঠাৎ আমার উপর এত দয়া কারণ কি? আমি যতটুকু জানি আমার কিছু হোক বা না হোক তাতে ওনার কিচ্ছু আসে যায় না। তাহলে এটা কি শুধু দায়িত্ববোধ না মনুষ্যত্ব? গিয়ে কি জিজ্ঞেস করব? না থাক, সে কখনো সোজা উত্তর দিবে না। কখনো সুযোগ বুঝে জিজ্ঞেস করে নেব ভেবে একটা শাড়ি পরে ওয়াশরুমে চলে গেলাম। কোনো রকম একটু শাওয়ার নিয়ে তাড়াহুড়া বেরিয়ে গেলাম। একটা সবুজ রঙের জর্জেটের শাড়ি পরলাম। শরীরটা ভালো করে না মুছতেই শাড়িটা বেশ ভালোভাবেই শরীরে বসে গেছে। আম্মু আমাকে এর জন্য সবসময় বকতো যে কত বড় হয়েছিস, তারপরও কেন ভালো করে শরীর মুছতে পারিস না। যাই হোক, মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। শান বিছানায় বসে ল্যাপটপে অফিসের একটা কাজ করছিল। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই শানের চোখে আটকে গেল। চুল পানিতে কোমরের দিকে এক অংশ ভিজে গেছে আর শাড়িটাও হালকা সরে গেছে, যার ফলে সোহার শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে। শানের বুক ধুক ধুক করছে। শান তাড়াহুড়া করে নিজের চোখ সরিয়ে নিল। নিজেকে বলল, নো শান,
আর যাই করিস না কেন এই মেয়ে চক্করে পড়িস না, জাস্ট ফোকাস অন ইয়োর ওয়ার্ক। শান আবার নিজের কাজে মন দিল। ড্রেসিং টেবিলের আয়নায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে শান ভাইয়া বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি দেখি সে কাজ করতে ব্যস্ত। তাহলে কি আয়নায় ভুল দেখলাম? তাই হবে, না হলে ওই হনুমানটা নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে আমাকে কেন দেখবে? লিসেন, শাড়ি পরতে হলে পরার মতো পরো, না হলে যে শাড়ি নিয়ে সবাইকে নিজের শরীর দেখানো যায় তেমন শাড়ি না পরাই ভালো। হঠাৎ কথাটা কানে আসতেই দেখলাম শান ভাইয়া আমার পিছনে অনেকটা কাছে দাঁড়িয়ে আছে। আমি তাড়াহুড়া করে শান ভাইয়ার দিকে ঘুরে তুতলিয়ে বললাম, মামা মানে? শাড়ি না শুকানো পর্যন্ত ঘর থেকে বের হবে না, এমনিতে ঘর ভর্তি মানুষ আছে। বললাম মন থাকে যেন। কেন? যা বললাম তাই করবে, আর কোনো প্রশ্ন নয়। মনে মনে বললাম, উফ, সবসময় এত রাগ নিয়ে থাকে কিভাবে কে জানে। শান ভাইয়া আমার পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে এসে আমার গায়ের ওপর পড়লেন, আর আমিও তাল সামালতে না পেরে ধপাস করে পড়লাম শানের নিয়ে মেঝেতে। ভয়ে আমি প্রচণ্ড শক্ত করে শান ভাইয়ার শার্টের কলার চেপে ধরলাম। আমার খুব কাছে শান ভাইয়ার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ে। শান অপলক তাকিয়ে আছে সোহার মুখের দিকে, এমন বাচ্চাদের মতো চোখ মুখ খিচে থাকা, শরীরের বিন্দু বিন্দু পানি, সব কিছুর মধ্যে যেন স্নিগ্ধতা খুঁজে পাচ্ছে শান। আলতো করে সোহার মুখের উপর যে চুলগুলো পড়েছিল শান সেটা সরিয়ে দিল। তখনই সোহা বলে উঠল, কি করছেন আপনি? সোহার কথায় শানের ঘোর কাটল। কই কি করব? কিছু না। তাহলে এখন আমার উপর পড়ে আছেন কেন? উঠেন তাড়াতাড়ি। শান কিছুক্ষণ সোহার দিকে তাকিয়ে থেকে দুপাশ ভর দিয়ে উঠতে যাবে, তখন হাত পিছলে আবার সোহার উপরে পড়ল। শান পড়তে আমি নিজের মুখটা সরিয়ে নিলাম। উফ, আরেকটু দেরি হলে শানের ঠোঁট এসে আমার ঠোঁটে লাগতো। আমার বুকটা ধুক ধুক করছে। আপনি বারবার পড়ার জন্য কি আমার নিরীহ মেয়ের শরীরটাই পেলেন? অদ্ভুত তো তুমি। দেখলে না আমি স্লিপ করে পড়ে গেলাম, তা তোমার জন্য। এমনি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন না। আমি কি করেছি? মেঝেতে এত পানি ফেলে রেখেছো কেন? চুলগুলো মুছতে জানো না? যে কেউ পরে হাত পা ভাঙত। কানা নাকি? দেখে চলতে পারো না? চোখ কই থাকে? আচমকা শান ভাইয়া আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, জাস্ট স্টপ। আর একটা বাজে কথা শুনতে চাই না। আমি ওনার হাতটা আমার ঠোঁট থেকে সরিয়ে বললাম, আমি বলতো ইচ্ছুক নই। এইবার দয়া করে আমার উপর থেকে উঠুন, না হলে আমি আলু ভর্তা হয়ে যাব। আমি বলার পর শান ভাইয়া আর কিছু বলতে যাবে, তখন একটা মেয়েলিকা কণ্ঠ কানে এলো, সরি, আমি কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। কথাটা শুনে শান ভাইয়া তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে দাঁড়ালো, সাথে আমিও। দরজার ভূমিকা ভাবি দাঁড়ানো ছিল। শান দূরত্ব ভূমিকা ভাবিকে বলল, আরে না, তুমি যা ভাবছো সেটা একদম নয়। শানকে পুরো কথা বলতে না দিয়ে ভূমিকা ভাবি বলল, আরে দেবরজি, এত ইতিহস্ত করার কিছু নেই। আমরা নক করে আসা উচিত ছিল। দরজা খোলা দেখে আমি ভেবেছি তোমরা রেডি, কিন্তু তোমাদের ফুলসজ্জা আমেজটা যে এখনও কাটেনি সেটা বুঝতে পারিনি। বলে মুচকি মুচকি হাসছে। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। ইস, কি ভাবছে ভাবি? এই লোকটা না কখন থেকে উঠতে বলছে, কিন্তু উনি তো উঠেনি। সেখানে প্রশ্ন ভান খুলে বসছে আছে। এখন লজ্জায় পড়ছে ইচ্ছে আমাকে। আমি শানের দিকে টকমক করে তাকালাম। শানও অসহায় হয়ে মাথা হাত দিল। আসলে শান সকালের দিকে একটু বাহিরে গিয়েছিল, আর অন্য দিনের মতো নিজেকে সিঙ্গেল ভেবে রুমের দরজা আটকাতে ভুলে গেছি, তাতে এই কাণ্ড। তখনই ভূমিকা তুড়ি বাজিয়ে বলল, কি হলো? তোমরা দুজনেই এমন সাইলেন্ট মুডে চলে গেলে কেন? সোহা, তাড়াতাড়ি নিচে চলো, সবাই তোমাকে দেখবে বলে অধীর আগ্রহে বসে আছে, চলো। বলেই আমার হাত ধরে তার সাথে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা গিয়ে আবার পিছনে ফিরে বললাম, দেবরজি তুমিও চলো, এসো। বাকি যেইটুকু ফুলসজ্জা বাকি আছে সেটা রাতে করে কেমন? আর এইবার একটু দরজা লাগিয়ে, বলেই আমাকে নিয়ে চলে গেল। লজ্জা মনে হয় মাটি ফাঁক হোক আর আমি তার মধ্যে চলে যাই।
সব আত্মীয় স্বজনরা সহ বাড়ির সব সদস্য উপস্থিত ছিল, শুধু পুরুষেরা বাদে। বাড়ির পরিবেশটা একটু থমথমে, কারণ কালকে আরশ ভাইয়া যে কাণ্ডটা করেছে, কারো মন ভালো থাকার কথা না। না জানিয়ে আমার কপালে কি আছে। তখন শাশুড়িমা বললেন, ওই তো সোহা এসে গেছে। শাশুড়িমা আমার কাছে এগিয়ে এলেন, এসে আমার হাত ধরতে আমি আহ করে উঠলাম। কি হয়েছে সোহা? আমি কিছু বলতে যাব তার আগে উনি বললেন, এ কি হাতটা এতখানি কাটলো কিভাবে? আমি কি বলবো বুঝছি না। আমার হাতটা এই দশা তো আপনার আদরের পুত্রই করেছে। কিন্তু মুখে বললাম, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। উফ, কি যে করো না, একটু দেখে শুনে চলবে তো। মেডিসিন নিয়েছো? হাতে ব্যান্ডেজ কে করেছে শান? আমি কি বলবো বুঝতেছি না। ব্যান্ডেজ কে করেছে আমি তো নিজেই জানি না। তারপর মাথা নাড়িয়ে ওনার কথা সম্মতি দিলাম। শাশুড়ি মা কিছু বলবে তার আগেই শানের ফুপি বলে উঠল, বাবার বিয়ে হতে না হতেই শানকে দেখছি আঁচলে বেঁধে রেখেছ। ওনার কথাটা শুনে খুব খারাপ লাগলো। কেউ কাউকে সাহায্য করলে সেটা কি আঁচলে বাঁধা বলে? তখনই আর একটা মেয়ে বলল, উফ মা, ওর স্বামী ওর খেয়াল রাখবে না তো কে রাখবে? আমি তো এটা ভেবে খুশি যে শান ভাইয়া বউ পছন্দ হয়েছে, আর আমি তো একটা মিষ্টি ভাবি পেয়েছি বলেই আমাকে জড়িয়ে ধরেছে। এটা সম্ভবত শান ভাইয়ার ফুফাতো বোনের সাড়া। শানের চাচি বলল, যাই হোক, মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম শানের সাথে মানিয়ে গেছে। আমাদের রাজপুত্রের সাথে রাজকন্যা, কখনো শানকে কষ্ট দিও না। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। উনি আমার হাতে একটা উপহারের বক্স ধরিয়ে দিলেন। প্রথমে আমি নিতে না চাইলেও শাশুড়ি মা বলায় নিতে বাধ্য হলাম। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল আমাকে। সবাই এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আমাকে যে মনে হয় আমি কোনো ভিনগ্রহের প্রাণী। হঠাৎ একজন বলে উঠল, আচ্ছা তোমার বোন পালালো কেন? কোথায় কোনো চক্কর আছে নাকি? বলা যায় না বর্তমান ছেলে মেয়ে। কথাটা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কি বলবো বুঝতেছি না। তখনই শানের বড় খালা বলল, বারবার ওর বোন পালিয়েছে বলিস কেন? আমাদের ছেলেও তো পালিয়েছে। আমার মাথায় তো এটা আসছে না, এমন একটা মিষ্টি মেয়েকে ফেলে আরশ পালালো কেন? যাই বল আপু, আমার কাছে কিন্তু ব্যাপারটা সুবিধা লাগছে না। একই বিয়ে থেকে বর ভাই আর বউয়ের বোন উধাও হয়ে গেছে, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কথাটা বলতেই আমি বিষম খেয়ে গেলাম। উফ, এই টপিক নিয়ে আর ঘাটালে নির্ঘাত সবাই বুঝে যাবে যে এরা দুজন একসাথে পালিয়েছে, যেটা মোটেও সুখকর হবে না। তাই যেভাবেই হোক বিষয়টা আটকাতে হবে, কিন্তু কিভাবে? তখনই প্রচণ্ড জোরে হামি এলো আর ঘুমও পাচ্ছে। ঘুমাবো বা দোষ কি? কালকে রাতে সোফায় ভালোভাবে তো ঘুমাতে পারলাম না। তখন একজন ভাবি বলল, নতুন বউয়ের খুব ঘুম পাচ্ছে বুঝি? কাল রাতে ভালো ঘুম হয়নি তাই না? আমি কোনো দ্বিধা ছাড়াই বলে দিলাম, তখনই সবাই খিলখিলে হেসে উঠল। আরেকজন বলল, আরে ঘুমাবে কি করে? শান্ত কাল রাতে ঘুমাতে দেয়নি। বেচারি বাচ্চা মেয়েটার উপর কত অত্যাচার করেছে, একটু দয়া মায়া নেই। আবার সবাই হাসতে লাগলো। আল্লাহ, এটা আমি কি করলাম? একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ঘুমের তাড়না কি বলে ফেললাম। এখন মনে হচ্ছে এখান থেকে এক ছুটে পালিয়ে যাই। তখনই আমার শাশুড়িমা বলে উঠল, উফ, তোরা সব কি শুরু করেছিস? আমার এখানে বড়রাও আছি, সেটা কি ভুলে গেছিস? শাশুড়িমায়ের ধমক শুনে সবাই মোটামুটি চুপ, আর আমিও এই অস্বস্তি থেকে রেহাই পেলাম। সোহা চলো আমার সাথে, বলেই আমার শাশুড়ি মা ওনার সাথে নিয়ে গেলেন রান্নাঘরে। রান্নাঘরটা অনেক সুন্দর করে গোছানো। আমি তাকিয়ে দেখেছিলাম, তখনই শাশুড়ি মা বলল, আজকে তোমার রান্নার কথা ছিল, তবে হাতে যে অবস্থা মনে হয় না তুমি পারবে। তার চেয়ে আমি রান্না করছি, তুমি এটা ওটা এগিয়ে দাও। না সমস্যা নেই, আমি পারবো। একদম পাকা পাকা কথা বলো না। পারবে না পারবে সেটা আমি বুঝবো, সেটা বললাম সেটা করো। বলে উনি একটা মুচকি হাসি দিলেন আর আমি হাসলাম। তারপর উনি রান্না করেছিল আর আমি সব এগিয়ে দিচ্ছিলাম। তখনই ওনাদের বাড়ির কাজের মেয়ে কমলা এসে বলল,
ভাবি এই নেন আপনার ফোন, বসার ঘরে ফেলে আইসেন। কেডা জানি ফোন দেয় বারবার। আমি কমলার হাত থেকে ফোনটা নিলাম, দেখলাম আননোন নাম্বার। একটু খটকা লাগছে। শাশুড়ি মাকে বলে রান্নাঘর থেকে বেরিয়ে আড়ালে চলে গেলাম। হ্যালো সোহা, কেমন আছিস? ওই দিনের খবর কি? আমি অভিমানী কণ্ঠে বললাম, তোদের সাথে কোনো কথা নেই। তোমরা আমার সাথে এটা কেমন করে পারলা? কি হয়েছে শালি সাহেবা, এত রেগে আছো কেন? আমরা কোনো পরিস্থিতি দাঁড়িয়ে এমন করছি, তুমি তো সেটা জানো। জানি। আর তোমরা যাওয়ার পর যে এখানে কত কিছু হয়ে গেছে সেটা কি তোমরা জানো? কি হয়েছে? তারপর আমি আপু আর আরশ ভাইয়াকে কালকে সব কিছু বললাম। স্মৃতি আপু আর আরশ ভাইয়া দুজনে চেঁচিয়ে বলল, হোয়াট? ভাইয়া আর তোমার বিয়ে হয়ে গেছে? আই কান্ট বিলিভ দিস। আমি নিজে বিশ্বাস করতে পারছি না। তোমাকে কি বল। সরি রে বুনু, আমার জন্য তোর সাথে এমনটা হলো। আপু কান্না করে দিল। তখনই আরশ ভাইয়া বলল, তুমি কেন কান্না করছো স্মৃতি? আমার ভাইয়া তোমার বোনের জন্য পারফেক্ট একজন মানুষ, অনেক খেয়াল রাখবে সোহা। দেখো, আমি আরশ ভাইয়ার কথা বললাম। হ্যাঁ আপু, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই খুশি এই বিয়েতে? আপুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। কি বলবো, এই বিয়ে পরিণতি কি সেটা তো আমি জানি না। এখন যদি না বলি নির্ঘাত আবার কান্নাকাটি করবে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও বললাম তবে যাই বলো না কেন শালি সাহেবা, আমি কিন্তু অনেক খুশি। তবে এখন তোমাকে কি ডাকবো, শালি না ভাবি? আরশ ভাইয়া হাসতে লাগলো। আমি রেগে বললাম, এটা মজা করার সময় না ভাইয়া। তোমাদের ভাইয়ের সাথে আমি 1 মিনিটও থাকতে পারছি না, বড্ড পাগল একটা। কথাটা বলে পিছন ঘুরেতে আমার চোখ চরক গাছ। শান ভাইয়া দাঁড়িয়ে আছে, দেখেই মনে হচ্ছে রেগে আছে। কিন্তু শান ভাইয়া এখানে কেমনে, কখন আসলো, কিছু শুনে ফেললো তো? আমি ফোন বিড়বিড় করে বললাম, আপু ফোন রাখো, সর্বনাশ হয়ে গেছে।